চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই জানতে চাইব কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী নিয়ে বাঁশুরীর কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের প্রাথমিক কাজ সবাই যেরকম যায় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, আমরাও সেরকম যাব। আমরা প্রতিদিনই যাই আসলে। সেই আমাদের প্রতিষ্ঠার দিন থেকে 2014 চৌঠা নভেম্বর থেকে প্রতিদিনই আমরা কবির কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি। আচ্ছা, এবারও করব জন্মবার্ষিকীতে। আমরা কয়েক বছর ধরে চেষ্টা করি যে ওই ফুল দেওয়ার পরে ওখানে দুপুর পর্যন্ত 1টা-2টা পর্যন্ত থেকে ওখানে কিছু আলোচনা, কিছু গান, কিছু কবিতা আবৃত্তি করান। এবারেও আমরা চেষ্টা করব এটা করার জন্য। সেখানে কি বাঁশুরীর সদস্যরা তো থাকবেন? বাঁশুরীর সদস্যরা সেই সাথে অন্য মানুষজনও থাকেন যারা কবিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য যান। ওটা তো একটা বিশেষ দিন, ওই বিশেষ দিনে অনেক মানুষই থাকেন। বাঁশুরীর এর পরে সকালটা তো এভাবে শুরু হলো, তারপর কি কি ধরনের পরিকল্পনা আছে? আমি শুনছিলাম যে একটা নাট্যোৎসব নিয়ে একটু। জি জি, এবার আমাদের একটা নাট্যোৎসব আছে। আমরা প্ল্যান করেছি যে 7 দিনের 7টা নাটক হবে। জি, এটা আমরা অরিজিনালি প্ল্যান করেছিলাম শিল্পকলাতে হবে, কিন্তু এখন বোধহয় আমরা শিল্পকলার জায়গাটা 7 দিনের জন্য পাচ্ছি না। এর জন্য খুব সম্ভবত আমরা মহিলা সমিতি মঞ্চে যাব। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের প্রতিদিন 2টো করে নাটক হবে। একটা বড় নাটক আর একটা ছোট লেটো নাটক, যেগুলো সাধারণত 30 মিনিট 35 মিনিট এরকম হয়। এটা আমাদের নাট্যোৎসবের মূল কাজ। সেই সাথে নাট্যোৎসবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, এগুলো সাধারণ ব্যাপার, এবং সমাপনী অনুষ্ঠান। সেই সাথে নজরুলের নাটক বিষয়ক একটা সেমিনার হবে। সেটাও কি এই 7 দিনের মধ্যেই? এই 7 দিনের মধ্যেই আচ্ছা, চেষ্টা করছি 7 দিনের মধ্যেই। একটু ভেন্যুটা যদি ভালো পাই তাহলে খুব ভালো হয়। আশা করছি যে নজরুল জন্মজয়ন্তীটা হয়তো পরিকল্পনা মতো হচ্ছে না, কিন্তু তারপরেও বাঁশুরীর এই যে সারা বছর ধরে যে চেষ্টাটা থাকে, অপেক্ষাটা থাকে যে নজরুলের জন্ম এবং প্রয়াণ, এই দুটো দিবসকে একটু বিশেষভাবে মানুষের কাছে পৌঁছে দেয়, সেটা সার্থক হোক, সেটাই আসলে প্রত্যাশা না, এর থাকবে। সাথে একটু বলতে হবে, বলার দরকার, যেটা হচ্ছে নজরুলের নাটক নিয়ে এ পর্যন্ত কখনো কোথাও কোনো উৎসব হয়নি। আমরাই প্রথমবারের মতো নজরুলের নাটক নিয়ে একটা উৎসব করতে যাচ্ছি 7 দিন ব্যাপী। সেই সাথে এটুকু যোগ করা দরকার যে আমরা গত 2 বছর আগে প্রথম নজরুলের নাটক নিয়ে মঞ্চে আসি। তার আগে 1944 সালের পরে বাংলাদেশ এবং ভারতে নজরুলের সত্যিকারে কোনো নাটক মঞ্চস্থ হয়নি। আমরা সেই পরিস্থিতিতে নজরুলের নাটককে মানুষের সামনে নিয়ে আসছি। আমরা সবাই শুরুতেও এক্সাইটেড ছিলাম, এখন নাট্যোৎসব নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। আমরা কিভাবে এই উৎসবটা পালন করি, বিভিন্ন, শুধু আমরা না, অনেকগুলো নাট্য সংস্থা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে কারণে এটা আমার বিশ্বাস অনেকটা আনন্দমুখর হবে। বাঁশুরী নামটা খুব ছোট্ট এবং সুন্দর, তবে তার কাজের পরিধিটা কিন্তু বেশ বিস্তৃত। কারণ বাংলাদেশে এমন একটা আমি যদি বলি যে একদম স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান, যেটা এইভাবে করে সারা বছর ব্যাপী শিল্পীদেরকে নিয়ে এবং নজরুলের যারা চর্চা করেন, নজরুলকে যারা ভালোবাসেন এবং ধারণ করেন, তাদেরকে নিয়ে এভাবে যে এগিয়ে চলা, বিভিন্ন ধরনের কার্যক্রম সারা বছর ধরে হতে থাকে। বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনুষ্ঠান হয়। এই যে এত কিছু, সেগুলোকে কিভাবে আপনি এই যে সমন্বয় করা, এই ভাবনাটা আসলে এলো কিভাবে? আমরা শুরু করেছিলাম ছোট আকারেই, কিন্তু তারপরে অনেক বড় আকার হয়ে গেছে। আমরা 14 সালে শুরুর পরে 17 সালে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে একটা বিরাট অনুষ্ঠান করেছি, লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা। তখন আমি এই রুমে বসে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আচ্ছা, যে 14 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে। তার পরবর্তীকালে কাজ করতে করতে আমরা কয়েকজন বা অনেকজন নিবেদিত মানুষ পেয়ে গেছি, যাদের সাহায্য নিয়ে আমরা এই কাজটা করছি। যেমন এই জন্মদিন উপলক্ষে আমাদের আরও কিছু কাজ আছে। যেমন বাংলাদেশের কয়েকটা চ্যানেলে অনুষ্ঠান আছে, একটা চ্যানেলে সারা জ্যৈষ্ঠ মাসব্যাপী অনুষ্ঠান হবে, আর এই ভারতেরও একাধিক চ্যানেলে আমাদের অনুষ্ঠান আছে। এরকমভাবে আমার মনে হয় যে একটা মোটামুটি একটা বড় কর্মযজ্ঞ আমাদের চলছে জন্মদিবসকে কেন্দ্র করে। বাঁশুরী তো বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও কার্যক্রম পরিচালনা করছে, সেটা কি ভারতে? সেটা ভারতে,
ওই মূলত পশ্চিমবাংলায় আমাদের একটা শাখা আছে, আচ্ছা বাঁশরীর শাখা, তারা করে। আর এই কাজকর্ম আমরা এখান থেকে মূলত পরিচালনা করি, দিক নির্দেশনা দেই, এই করেন ওই করেন ইত্যাদি। ওখানকার চ্যানেলেও একটা প্রোগ্রাম আছে, প্রতি সপ্তাহে একবার হয়। এত এত আয়োজনগুলো করেন, সেখানে কিন্তু দর্শক সমাগম ভালোই কিন্তু হয়। তাতে করে তো এটা নিশ্চয়ই প্রমাণিত যে দর্শক বা বাংলাদেশের মানুষ নজরুলকে ভালোবাসে। এটা তো অবশ্যই, বাংলাদেশের মানুষের কাছে যাবেন, সব সব জায়গায় নজরুলের ভক্ত অনেক, এবং সেই ভক্তদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, বা যারা নজরুল সঙ্গীত করেন বা নজরুলের কবিতা করেন, মূলত আমার কথা যে তারা ওই রকম উদ্যোগ নেননি বলেই তারা মানুষের কাছে পৌঁছাতে পারেনি। এজন্য একটা শুধু আমরা না, আরও অনেক সংগঠনের এগিয়ে আসা উচিত এবং একসাথে কাজ করাও দরকার। একতাবদ্ধ থাকলে শক্তি বাড়ে। মানুষ যখন একতাবদ্ধ না হয়, বিচ্ছিন্ন থাকে, তখন মানুষের কোনো শক্তি থাকে না। আমরা বাংলাদেশে যারা নজরুল নিয়ে কাজ করি, এবং এমনকি পশ্চিমবাংলায়ও ওই শক্তিহীনতা একটা কাজ করে, তারা একতাবদ্ধ না, যে কারণে তাদের ওই রকম শক্তিও নাই। নজরুলের সৃষ্টি নিয়ে যদি কথা বলি, সেটাকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন? নজরুলের সৃষ্টির সম্ভার তো অনেক বড়, যেগুলো আমরা অনেক মানুষে অনেক কিছুর কথা জানি না। যেরকম বললাম যে নাটকের কথা বললাম, নাটক তো মানুষ ভুলেই গেছিল। নজরুল 17-18টি চলচ্চিত্রে কাজ করেছেন, এবং মানুষ সঠিকভাবে জানেই না যে কতগুলো চলচ্চিত্রের সাথে কবি জড়িত ছিলেন। এবং নজরুলের যে রাগের প্রতি তার যে বিরাট বড় অভিজ্ঞতা, তার যে জ্ঞান, আমি জানি না, যেহেতু আমি সঙ্গীতের মানুষ না, আমার কথা বলা একটু ধৃষ্টতাই হবে, এরকম জ্ঞান বর্তমান পৃথিবীতে কারো আছে কিনা আমার সন্দেহ আছে। সঙ্গীতের প্রতি, রাগ সঙ্গীতের প্রতি তার যে গভীর জ্ঞান, তিনি শুধু পুরনো রাগকে যে সামনে নিয়ে আসছেন তাই না, হারানো রাগ, সেই সাথে অনেকগুলো নতুন রাগ তৈরি করেছেন। 18টার কথা বলেন, অনেকগুলো তাল তৈরি করেছেন, তাল সৃষ্টি করেছেন। এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার। আমি পড়েছি যে একজন শিল্পীর নাকি বা বোদ্ধার নাকি একটা রাগ তৈরি করতে করতে অনেক বছর চলে যায়, কিন্তু কবি সেখানে 18টা রাগ তৈরি করেছেন। এবং নবরাগ মালিকায় সেই রাগগুলো আমরা পাই। তিনি প্রিয়া ছন্দ, এমন আরো অনেক সুন্দর সুন্দর তাল তিনি সৃষ্টি করেছেন। এখানেও আমার একটা কথা আছে, একটু কথাটা বলি। সেটা হচ্ছে, নজরুল যে রাগগুলো তৈরি করেছেন, যে তালগুলো তৈরি করেছেন, তার জন্য গানও তৈরি করেছেন। এখানেও একটা দুঃখের ব্যাপার আছে, ওই রাগ নিয়ে অন্য কেউ কাজ করেনি। তারপরে 1940 সালের দিকে রাগগুলো তৈরি হয়েছে। 40-এর পরে আজকে 60 আর 24 কত 84 বছর গেল, সেই রাগ নিয়ে কেউ কাজ করেনি, সেই রাগ নিয়ে কেউ নতুন কোনো গান তৈরি করেনি, শুরু করেনি। এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। এজন্য আমরা চিন্তা করছি যে সামনে খুব অল্প সময়ের মধ্যেই আমরা নজরুলের রাগ নিয়ে একটা প্রোগ্রাম করব। সেই রাগের গ্রামার নিয়ে, রাগের গানটা তো জানি, কিন্তু রাগটা কি, ওই রাগ নিয়ে একটা প্রোগ্রাম করব, যাতে যারা সুরকার, যারা গীতিকার, তারা এই রাগের উপর ভিত্তি করে গান তৈরি করতে পারেন। নজরুলের এমন সৃষ্টিগুলোকে সংরক্ষণ করার জন্য বাঁশরী কি কি ধরনের পরিকল্পনা রেখেছে সামনে? আসলে তো এটা আমাদের জন্য কঠিন। মূল কাজটা কবি নজরুল ইনস্টিটিউট করছে, কিন্তু তাদের আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। শুধু গানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হবে না। নজরুলের একটা মিউজিয়াম করা দরকার। মিউজিয়াম কি আমাদের আছে? নজরুল মিউজিয়াম নাই। একটা মিউজিয়াম ছিল, তার মধ্যে কি ছিল আমি বুঝি না ঠিক মতো। নজরুলের ব্যবহৃত কোনো কিছুই ছিল না। আমি কবির নাতনি খিলখিল কাজীর সাথে ওই ব্যাপারে আলাপ করেছি। তারা বলেন যে তাদের বাড়িতেও তেমন একটা কিছু নাই, তার মানে সংরক্ষিত হয়নি। এখন আমরা কোথায় পাবো? যে কবি যে বাড়িটাতে ছিলেন, এখন যেটা কবি ভবন ছিল, হ্যাঁ, ধানমন্ডি 28 নম্বরে 72 সালে এসে 24শে মে যে বাড়িতে এসে উঠছিলেন, পরে 75 সাল পর্যন্ত যে বাড়িতে ছিলেন, সেই বাড়িটা ধ্বংস হয়ে গেল বা ধ্বংস করা হলো, ভেঙে ফেলা হলো। আমাদের কারো একটু মায়া হলো না, একটু কষ্ট হলো না এই বাড়িটা ভাঙতে। ও বাড়িটা একই সাথে কবি নজরুলের স্মৃতি বিজড়িত, একই সাথে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত। বঙ্গবন্ধু প্রায় যেতেন, তার পরিবারের লোকজনও যেতেন, মন্ত্রী পরিষদের লোকজনও যেতেন। সেই বাড়িটা আমরা কি অবহেলায় ভেঙে ফেললাম।
নিশ্চয়ই এটা আমাদের জাতিগত দিক থেকে এটা আসলেই একটা দুঃখজনক। শুধু এটা না, দেখেন বাংলাদেশে তো কবি আমরা যেখানে জানি যে কুমিল্লায় অনেক জায়গায় জায়গায় গেছেন, দৌলতপুরে নার্গিসের ওখানে তো গেছেনই, কিন্তু সেই স্মৃতিবিজড়িত জায়গাগুলোও কিন্তু কোনো কিছু সংরক্ষিত নাই। ময়মনসিংহে থাকছেন, সেখানেও কিছু সংরক্ষিত নাই। কোথায় আছে বাংলাদেশে, কোথায় সংরক্ষিত আছে? একটা কুঁড়ে ঘর আছে, সেটা হচ্ছে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গাতে, যে ঘরটাতে কবি 1 মাসের মতো ছিলেন সব মিলে। ওই ঘরটা সংরক্ষিত আছে, ব্যক্তি মালিকানাধীন একটা পরিবার, বিশ্বাস পরিবার, তারা ওই ঘরটাকে সংরক্ষণ করে আসছেন। কুঁড়ে ঘর প্রতি 2-3 বছর পর পর কিন্তু সন বদলাতে হয়। এই কঠিন কাজটা তারা করছেন এত বছর ধরে, সেই 26-27 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 100 বছর ধরে তারা সংরক্ষণ করছেন। সরকার এখানে সাহায্য করার কথা, এগিয়ে আসার কথা, কিন্তু সেখানেও একটু দেরি হচ্ছে। আইন পাশ হয়েছে, টাকাও বরাদ্দ আছে, কিন্তু বাস্তবে যে কাজটুকু করা দরকার সেই কাজটুকু কিন্তু এখনো শুরু হয়নি। নজরুলের এই যে চেতনা, ভাবধারা, সেটাকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু নতুন প্রজন্মের মধ্য দিয়েই। তো নতুন প্রজন্মের মধ্যে নজরুল সৃষ্টিকে প্রতিফলিত করার জন্য এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য কি ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত বলে আপনি মনে করেন? নজরুল যে আমাদের জাতীয় কবি, এটা রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের বুঝতে হবে, সেইভাবে তাদের নানা ধরনের কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। যেমন ধরুন কবি নজরুল ইউনিভার্সিটি আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ত্রিশালে ময়মনসিংহে আছে, কিন্তু এটা কোনো কিন্তু সংস্কৃতি বিশ্ববিদ্যালয় না। এটা ওইভাবে কোনো ধরনের সংস্কৃতির চর্চা হয় না। ওটা সাধারণ ইউনিভার্সিটির মতোই একটা ইউনিভার্সিটি। আচ্ছা, এটা তো কোনোভাবেই হওয়া উচিত না, কেউ আশাও করেনি। সেই সাথে আমাদের পাঠ্যপুস্তকে নজরুলকে আনা দরকার, নানা উৎসবে নজরুলকে আনা দরকার। এবং আমি যে কথাটা বললাম, অন্য সংগঠন তো আসবেই, সব ধরনের সংগঠন। আমি আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা আরও ব্যাপক। এখন আমরা কয়েকদিন আগে তাপদাহ নিয়ে অনেক কথা বললাম, অনেক গরম পড়ে গেছে, মানুষ মারাও গেছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। কবি নজরুল একটা অসাধারণ প্রবন্ধ লিখেছেন। অসাধারণ বলছে এই জন্য, এটা 1920 সালে লেখা, প্রবন্ধের নাম রোজ কেয়ামত। এই প্রবন্ধে তিনি জলবায়ু প্রসঙ্গে বলছেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বরফ গলে উত্তর মেরু, দক্ষিণ মেরু বরফ, হিমালয়ের বরফ গলবে, গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং ঢালু অঞ্চল, নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যাবে। এটা নজরুলের আগে বাংলাদেশ তো নাই, সারা ভারতবর্ষের কেউ কখনো উচ্চারণ করেনি, জানতও না। এমনকি এ প্রসঙ্গে ইউরোপীয় মানুষ সচেতন ছিল না। আমরা 80-র দশক থেকে জলবায়ু পরিবর্তনের কথা জানি, আলোচনাও করি। গত 20 বছর যাবত এটা নিয়ে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে, কিন্তু নজরুল সেই বিষয় নিয়ে 104 বছর আগে আলোচনা করেছেন। এটা আমার কাছে যখন এই প্রসঙ্গটা মাথায় আসে, তখন আমি ভাবি যে তিনি কেমন দূরদর্শী ছিলেন। তিনি তো বিজ্ঞানী ছিলেন না, তাহলে এই চিন্তা তার মাথায় আসলো কি করে? আমি ওইভাবে তেমন কোনো উত্তর খুঁজে পাই না, কিন্তু যেটুকু পাই সেটা হচ্ছে কবি নজরুল অত্যন্ত মেধাবী মানুষ। তার MA পাশের ডিগ্রি নাই, MSc ডিগ্রি নাই, আমার মতো PhDও নাই, কিন্তু তিনি আমাদের মতো 100 জন 200 জন মানুষের সমগ্র বুদ্ধির সমান বুদ্ধিবোধই কাজী নজরুল ইসলামের ছিল। আমরা দেখতে দেখতে একেবারেই আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আসলে নজরুলকে নিয়ে কথা বলতে গেলে আসলে একটা অনুষ্ঠান যথেষ্ট নয়, তবু তারপরেও আমরা আসলে চেষ্টা করি সারা বছর ধরেই যেন নজরুলকে আমরা ধারণ করতে পারি, শুধুমাত্র জন্মজয়ন্তী কিংবা প্রয়াণ দিবসেই নয়। তবে শুভকামনা থাকবে বাঁশুরির জন্য। বাঁশুরি যেভাবে কাজ করে চলেছে সেই ধারা যেন অব্যাহত থাকে সামনের দিনগুলোতেও। একদম ছোট্ট করে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা সাধারণ দর্শক বা একটু বুদ্ধিমান দর্শক বা বেশি বুদ্ধিমান দর্শক, তাদের জন্য আমার যে অনুরোধ, আপনারা যদি প্রতিদিন একটি করে নজরুলের গান শুনেন, একটি করে কবিতা পড়েন, তাহলে আপনারা অন্য মানুষ হয়ে যাবেন। 1 বছর ধরে করে দেখুনই না কেমন হয়। অনেক অনেক শুভকামনা থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, ১১০ বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিজ্ঞানী টমাস আলভা এডিসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি বলবো না আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০টি কারণ বের করেছি। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।